নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের সঙ্গে একজন নতুন প্লেয়ারের নাম জুড়েছে। তার আসার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সম্ভাবনা তৈরি হলেও বেশ জটিল বিষয় রয়েছে তাকে নিয়ে আসার ব্যাপারে। তো কীরকমভাবে সেই প্লেয়ারের আসার সম্ভাবনা রয়েছে, কে সেই প্লেয়ার এলে কতটা সুবিধা হবে ইস্ট বেঙ্গলের, সেই নিয়ে কথা বলার সাথে সাথে বেশ কিছু ফুটবল আপডেট নিয়েও কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমে যদি আমরা একটুখানি সুপার কাপ নিয়ে কথা বলি, কালকে বিকেল 4:30 থেকে প্রথম ম্যাচ ছিল, যেখানে ইন্টারকাশিকে হারিয়ে দিয়ে মুম্বাই সিটি এফসি তারা সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। আর এই ম্যাচটা যারা দেখেছো, ফার্স্ট হাফে ভাই কী ঘটনাটাই ঘটলো, মাঠের মধ্যে হঠাৎই প্রচুর মৌমাছি এসে যায়, সেখানে কিন্তু যারা অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিল তাদের উপর অ্যাটাক করে, বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে, তারপর রেফারি চেঞ্জও করতে হলো। মানে একটা জঘন্য ব্যাপার স্যাপার চলছে। সুপার কাপটা রীতিমতন ছেলে খেলামি একটা ব্যাপার, যেখানে এত বড় একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, টুর্নামেন্টের তো একদম মানে যা হোক করে সেরে দেওয়া গোছের একটা টুর্নামেন্ট করা হচ্ছে, যেখানে এএফসি স্পট রয়েছে, সেই টুর্নামেন্টকে নিয়ে এরকম ছেলে খেলামি। মাঠের অবস্থা মোটামুটি খারাপ নয়, কিন্তু কোনো রকম সমর্থক তো নেই, এবং মাঠের মধ্যে এরকম বড় বড় মৌমাছির যদি বাসা থাকে সেখানে কেউ মনে হয় ঢিল মেরেছিল, ব্যাস তারপরেই যা হওয়ার সেটাই হয়েছে। এমনকি কয়েকজন গ্যালারিতে বসে খেলাও দেখছিল, তারাও গ্যালারিতে থাকতে পারে না, তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে চলে যায়। তো কালকে একটা হাস্যকর ব্যাপার হয়েছিল। তো যাই হোক, এরপরে যে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে বলেছিলাম, তো পুরো হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। যারা এই ম্যাচটা মিস করেছো, আলাদা কিছু মিস করে গেছো, যেখানে জামশেদপুর এবং নর্থ ইস্ট মুখোমুখি হয়েছিল। দুটো দল একদম 50-50 ফুটবল। নর্থ ইস্ট খুব সম্ভবত 11টা শট করেছিল, 4টে শট অন টার্গেট ছিল। জামশেদপুর 12টা শট করেছিল, 4টে শট অন টার্গেট ছিল। পুরোপুরি সমান পেজে পুরো খেলা হয়েছে শেষ পর্যন্ত। 0-0 রেজাল্ট থাকে। পেনাল্টি শ্যুট আউটে কিন্তু নর্থ ইস্টকে হারিয়ে দিয়ে জামশেদপুর তারা কোয়ালিফাই করলো। এবার পেনাল্টি শ্যুট আউট নিয়ে কিছু বলার নেই, সেগুলো যে কোনো কিছুই হতে পারে, কিন্তু খেলাটা যে অসাধারণ হবে সেটা কিন্তু আমরা দেখলাম। এবং আমরা পরবর্তী যে সেমিফাইনালের সেকেন্ড সেমিফাইনালে দুটো দল, সেখানে মুম্বাই সিটি এফসির মুখোমুখি জামশেদপুর হবে, আর ফার্স্ট সেমিফাইনালে কিন্তু মোহনবাগানের মুখোমুখি গোয়া হবে। তো অবশ্যই 4টে দল যারা কোয়ালিফাই করেছে তারা ভালো খেলেছে, এবং আই লিগ থেকে ইন্টারকাশি ছিল, ইন্টারকাশি যদি কোয়ালিফাই করতো খুশি হতাম। কিছু করার নেই, ইন্টারকাশি কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু তারাও যথেষ্ট ভালো লড়াই দিয়েছে। প্রধান সমস্যা তাদের একজন স্ট্রাইকার ভালো থাকলে যেই চান্সগুলো এসেছিল সেখান থেকে গোল আসতে পারতো। একটা প্রশান্ত পুরো 1:1 গোলকিপার ছিল, সেখান থেকে করতে পারেনি। এডমুন্ড শট নিতে গেলেও শট ব্লক হয়ে যায়, মার্কোস এসে শট নেয়, শট কিন্তু বাইরে যায়, তা নাহলে ওখান থেকে ওপেন চান্স থেকে গোল করতেই পারতো। তো এরপরে আমরা সরাসরি চলে আসবো ট্রান্সফার নিউজ নিয়ে, সেটা হচ্ছে একজন প্লেয়ারকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। দীর্ঘদিন আগেই আমাদের তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছিল যে কেরালা পরের সিজনে দলে একাধিক পরিবর্তন করবে, বেশ কিছু বড় নামের ইন্ডিয়ান প্লেয়ারও বেরিয়ে যাবে। এবার সুপার কাপ যতক্ষণ না শেষ হয় ততক্ষণ ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছিল না। এবার কিন্তু যে আপডেটটা বেরিয়ে আসছে, 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার হারমিপাম রুইভা, যার সাথে কেরালা ব্লাস্টার্সের 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, অর্থাৎ এখনও 2টো সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে। মার্কেট ভ্যালু বর্তমানে 2 কোটি টাকার কাছাকাছি। এবার সেই প্লেয়ারকে কিন্তু যে কেরালা ব্লাস্টার্সের নতুন কোচের অতটাও পছন্দ হয়নি। কেরালা ব্লাস্টার্স একজন স্প্যানিশ সেন্টার ব্যাককে নিয়ে আসতে চলেছে, এবং তারা ইন্ডিয়ান সেন্টার ব্যাক হিসাবে অন্য কাউকে ভাবতে পারে বলেই শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে যেরকমটা কালকে 90 স্টপেজের তরফ থেকে উঠে আসছে যে হারমিপাম রুইভাকে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে অ্যাভেলেবেল করা হবে, যদি ঠিকঠাক দাম পাওয়া যায় তাকে কিন্তু সেল আউট করার চিন্তাভাবনা রয়েছে। এবার দেখো, লাস্ট ইয়ারও কিন্তু ইস্টবেঙ্গল ইনকোয়ারি করেছিল তাকে নেবার ব্যাপারে, যেহেতু আনোয়ার এসে গেছে তারপর আর অতটাও ইন্টারেস্ট শো করেনি। আনোয়ার এবং লালকে নিয়েই কাজ চালিয়ে নিতে পারবে, এবং গুরসিমরাজ সেই সময় ছিল, তাদের দিয়েই কাজ চালিয়ে দিতে পারবে বলে ঠিকঠাক ভেবেছিল। কিন্তু যত সিজন গেছে তত বোঝা গেছে যে ঠিকঠাক যেন হচ্ছে না। লাল সেই সেরা ছন্দে খেলতে পারছে না, সাইড ব্যাকে লাল মোটামুটি ভালো করছে, মাথা গরম, ডিসিপ্লিনটাও সে ঠিকঠাকভাবে মেনটেন করছে না, কারোর কথা শোনে না, এরকম একটা তার উপর ব্যাপার রয়েছে। এবার কিছুদিন আগেই তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে লালচুং নুঙ্গাকেও চেষ্টা চালানো হচ্ছে যদি ছেড়ে দেওয়া যায়, কিন্তু যেটা সমস্যার ব্যাপার সেটা হচ্ছে লালের সাথেও 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, এখনও একটা সিজন চুক্তি বাকি রয়েছে, এবং লালের স্যালারি কিন্তু
বেশ কিছুটা হাই। এতটা হাই স্যালারির প্লেয়ারকে কোনো দল কেনই ট্রান্সফার ফি দিয়ে নেবে? তার পারফরমেন্স অতটাও ভালো নয়, তাকে বেশি টাকা দিয়ে নেওয়ার তো কোনো মানেই হয় না। যেখানে যার ভ্যালু 10 টাকা তাকে যদি 20 টাকা দেওয়া হয় তো অন্য কোনো ক্লাব নেবে না। তো সেই রকম জন্যই কিন্তু একটুখানি চাপে পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু ইস্টবেঙ্গল চাইছে যদি তাকে সেল আউট করা যায়। কিন্তু এখানেই ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটতে পারে সামার ট্রান্সফার উইন্ডোতে, এরকমটাই খবরাখবর বেরিয়ে আসছে। যে কোনো কিছু চেঞ্জেস হতে পারে, ভালো কিছুও হতে পারে, খারাপ কিছুও হতে পারে। তো কি হতে পারে সেটা একটুখানি তোমাদের সঙ্গে যদি আমরা কথা বলি। হার্মিপাম রুইভা আইএসএল এর দীর্ঘদিন ধরে ফুটবল খেলছে, লালচং নুঙ্গাও কিন্তু বেশ কয়েকটা সিজনে পারফরমেন্স করছে। তো যদি আমরা হার্মিপাম রুইভার কথা বলি, 2021-22 সিজন থেকে সে কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে প্রথম বছরে 14টা ম্যাচে সে 6.84 সুপার স্কোর রেটিংয়ে খেলেছে। পরের সিজনে 2023-24-এ সে কিন্তু 20টা ম্যাচে 6.72 সুপার স্কোরে খেলেছে। 23-24 সিজনে 13টা ম্যাচে সুযোগ পেয়েছে, সেখানে 6.68 সুপার স্কোরে খেলেছে এবং এই সিজনে 18টা ম্যাচে 6.68 সুপার স্কোরে খেলেছে। মানে অ্যাভারেজ তার খেলার ধরন কিন্তু একই রকম রেখেছে। এবং আমি একটা জিনিস পরিসংখ্যান দেখছিলাম, আনোয়ার আলী এবং হার্মিপাম রুইভার সুপার স্কোর রেটিং প্রায় এক দুজনেরই। দুজন যদি যে কোনো দলে থাকে একটা দারুণ ডিফেন্স লাইন তৈরি হবে। হ্যাঁ, লালচং নুঙ্গার সঙ্গেও সেই জিনিসটা দেখছিলাম, লালচং নুঙ্গাও কাছাকাছি, কিন্তু লালচং নুঙ্গার যেটা ব্যাপার ধারাবাহিকতার অভাব রয়েছে, প্রচণ্ড পরিমাণে মাথা গরম করে, এটাই হচ্ছে লালচং নুঙ্গার তফাৎ। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্সের মানে যারা এই সমস্ত কেনা বেচা করে তাদের সুসম্পর্ক রয়েছে। আমরা দেখেছিলাম যখন প্রভসিমরন সিং গিলকে যখন নিয়ে আসা হয় তখনও তার সাথে কেরালার কন্ট্রাক্ট ছিল, তারপরও কিন্তু তাকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা। তাছাড়াও আরও অনেকগুলো প্লেয়ার যারা কেরালায় খেলার পরবর্তী সময় ইস্টবেঙ্গলে খেলেছে। লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম জামশেদপুর থেকে এই কেরালা থেকে জিকসান সিংকে নিয়ে আসা হয়েছিল, সেটাও কিন্তু ঠিকঠাকভাবেই করা হয়েছিল। হ্যাঁ, এবার টাকা পয়সার ব্যাপারে অনেকটা বেশি জিকসানকে দেওয়া হয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু এই সম্পর্কটা কিন্তু খুবই ভালো রয়েছে দুটো ম্যানেজমেন্টের মধ্যে। এবার অবশ্যই হার্মিপামকেও তারা চাইছে সেল আউট করে দেওয়ার যদি ঠিকঠাক টাকা পাওয়া যায়, এবং তারাও একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাকের দিকে নজরে রেখেছে। এবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের যারা এই সমস্ত দিকগুলো দেখা সাক্ষাৎ করে তারা কিন্তু একটা মানে স্মার্ট মুভ করতে পারে। সেক্ষেত্রে তারা কিন্তু প্লেয়ার সোয়াপ ডিল করতে পারে, যে আমরা দিচ্ছি লালচং নুঙ্গাকে, তার পরিবর্তে আমরা নেব হার্মিপাম রুইভাকে, এবং তার জন্য যদি কিছু এক্সট্রা টাকা পে করতে হয় কোনো অসুবিধা নেই, আমরা পে করছি, এবং সেখান থেকে কিন্তু আমরা এই লালচং নুঙ্গাকে ছেড়ে হার্মিপাম রুইভাকে নেব। এবার রুইভারও 24 বছর বয়স, চুঙ্গারও ওই 24 বছর বয়স একই রয়েছে, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু খেলার ধরন, খেলার স্টাইল কিন্তু তফাৎ রয়েছে। লাল কতটা কি ইস্টবেঙ্গলের পরবর্তী সিজনে কন্টিনিউ করবে সেটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু এই রকমভাবে যদি এই ডিলটাকে ক্র্যাক করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাহলে কিন্তু দারুণ হবে। এবার এই যে সামনের মে মাসটা আসতে চলেছে, পুরো ট্রান্সফার নিউজ নিয়ে ছড়াছড়ি থাকবে, প্রচুর প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অ্যাপ্রোচ রীতিমতন শুরু হয়ে গেছে, বেশ কিছু ডিল ডানের খবর পাচ্ছি, সেগুলো পরবর্তী সময় জানাবো। কিন্তু এইভাবে যদি মুভমেন্টটা করে আমার তো মনে হয় খুব ভালো হবে। এবার যদি মনে করে যে লালকে ব্যাকআপ হিসাবে রেখে দেব, তারপরও আমরা হার্মিপামকে নিয়ে আসবো, সেটাও অপশানটা ইস্টবেঙ্গলের কাছে খোলা রয়েছে। সেটা হলে তো আমি বলবো একটা দারুণ একটা কাজ হবে, যেখানে একদিকে আনোয়ার, সে কিন্তু দুটো সাইডেই সেন্টার ব্যাকে খেলতে পারে, লেফট সেন্টার ব্যাক, রাইট সেন্টার ব্যাকে খেলতে পারে, কোনো রকম অসুবিধা নেই। এমন একজন ডিফেন্ডারকে নিয়ে আসা হোক যে একদম ফিজিক্যালি স্ট্রং, একদম সুন্দর ডিফেন্স করতে পারবে, তাকে পারফেক্ট সেন্টার ব্যাক করে দুটো সাইডে মানে 3 ডিফেন্সে চলে যাওয়া দরকার। সেক্ষেত্রে লালকে যদি ব্যাকআপ হিসাবে ভাবা হয়, লাল ব্যাকআপে থাক, আনোয়ারকে সেন্টার ব্যাক, তার সাথে একজন বিদেশি সেন্টার ব্যাক, এবং হার্মিপাম রুইভাকে যদি দেখা যায় 3 ডিফেন্স হলে রক সলিড ডিফেন্স থাকবে, 3 জনই সুন্দর ডিফেন্স করতে পারবে, এবং তার উপরে 5 জন প্লেয়ারকে মাঝ মাঠে ব্যবহার করতে পারবে, অ্যাটাকিং লাইনে প্লেয়ারের সংখ্যা বাড়াতে পারবে। এবছরে ইস্টবেঙ্গলের গোল করার অভাব লক্ষ্য করা যাচ্ছিল, তো সেক্ষেত্রে দুজন স্ট্রাইকারকেও কিন্তু একসাথে খেলাতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না যদি 3 ডিফেন্সে এরকমভাবে দলকে সাজায়। হ্যাঁ, এবার কিছু অপশান তো হাতে খোলা থাকবে, সব ম্যাচে 3 ডিফেন্সে খেলা যাবে না, তো সেক্ষেত্রে কিছু ম্যাচের জন্য 4 ডিফেন্সে যেতে হবে, তো সেক্ষেত্রে লেফট ব্যাক, রাইট ব্যাক তো থাকবেই, কোনো রকম অসুবিধা নেই। তো এই অপশানগুলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করতে পারে। তো সামনের দিকে কিন্তু বড় চমক আসতে চলেছে বলেই শোনা যাচ্ছে, ভালো রকমভাবে কাজ করছে থাংবয় সিংটো।
হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আবার অনেক কিছু চেঞ্জেসও হতে পারে, পরিকল্পনার চেঞ্জেস হতে পারে। হয়তো যেই প্লেয়ারকে মানে বিদেশি প্লেয়ারকে টার্গেট করছে যদি তাকে না পাওয়া যায়, অন্য কোনো প্লেয়ারকে পাওয়া যায়, তো সেক্ষেত্রেও পরিবর্তন কিছু হতে পারে। কিন্তু এই মুহূর্তে এই আপডেটটাই রয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।